আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বই অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সাথেই থাকবেন। আজকের আলোচনায় সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাল্লাহ। আজকের আলোচনার বিষয়, অর্থ যদি আপনারা ঋণ নিয়ে থাকেন কোনো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের এই অবস্থা বা ব্যবসায়িক বা যে কোনো কারণে যদি আপনারা ঋণ নিয়ে থাকেন, পরিস্থিতি যখন আপনাদের নাগালের বাইরে চলে যায়, বিভিন্ন অপ্রতিকূল পরিবেশে আপনারা অনেক সময় ব্যবসায় লুজার হন, ব্যবসায় অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যান, যার কারণে ক্লাসিফাইড হয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যখন প্রচুর প্রেশার ক্রিয়েট করে সেই বড় অ্যামাউন্ট আপনারা পরিশোধ করার জন্য, তখন একটা পারপ্লেক্সিং সিচুয়েশনে আপনারা পড়ে যান, যেটা ওভারকাম করার জন্য আপনারা চেষ্টা করেন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে ম্যানেজ করতে, বোঝাতে, পার্সু করতে যে আপনারা একটা ব্যাকওয়ার্ড সিচুয়েশনে পড়েছেন, কিন্তু অল ইন ভেইন। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো বৃথা চেষ্টা। ওনারা ওনাদের বিষয়টাই বেশি বোঝেন। সেটা আমি দেখেছি, অনেকেই সেটা মনে করে এবং বিশ্বাস করে। বাংলাদেশ ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে বিভিন্ন তফসিলভুক্ত ব্যাংক এবং স্টেট রান যে ব্যাংকগুলো আছে, কমার্শিয়াল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যেগুলোই আছে না কেন, সবগুলোকে নিয়ন্ত্রণ করেন, রেগুলেট করেন, সময়ে সময়ে তাদের উপর খবরদারি করেন, এবং সেটা আইন দ্বারা নির্ধারিত এবং আইন দ্বারা সেটা কিন্তু নিশ্চিত করা হয়েছে। তো আমরা অনেক সময় দেখি বাংলাদেশ ব্যাংক তার গ্রাহকদের, অর্থাৎ এদেশের সাধারণ জনগণ এবং যারা ব্যবসায়ী আছেন, ঋণ গ্রহীতা আছেন, ভোক্তা আছেন, সাধারণ বা গ্রাহক আছেন, তাদের সুবিধার্থে এবং দেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপট বিবেচনা করে বিভিন্ন গাইডলাইন বা পরিপত্র বা সার্কুলার জারি করে থাকেন। ঋণে রেয়াত দেওয়া সম্পর্কে বা ঋণের সুদের উপর রেয়াত দেওয়া সম্পর্কে বা এক্সেমশন দেওয়া সম্পর্কে, রিশিডিউল করা সম্পর্কে, এবং অনেক সময় ইন্টারেস্ট ওয়েভার করা সম্পর্কেও কিন্তু বিভিন্ন রকম গাইডলাইন বা পরিপত্র সংশ্লিষ্ট সকল ব্যাংককে দিয়ে থাকেন, যেটা আইনত বাধ্যকর, অর্থাৎ ম্যান্ডেটরি এবং বাইন্ডিং সংশ্লিষ্ট সকল ব্যাংকের ওপর। তারপরেও ওই যে পরিপত্রগুলো বা যেই আমরা যেটা বলবো যে নোটিফিকেশান বা প্রজ্ঞাপন, যেটাই বলি না কেন, সেটা সংশ্লিষ্ট যে ব্যাংকগুলো আছে এগুলা কোনো রকম কমপ্লাই করে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে ওইটাকে মানে না ওনারা। এটা অনেক সময় ওভারলুক করতে চান, যেটা আইনের ভায়োলেশন। একটা স্ট্যাটিউটরি বডি, একটা সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশের, তার কোনো নির্দেশ, আদেশ, সার্কুলার, পরিপত্র, রুল, বাইল, ল সবগুলাই মানতে বাধ্য ব্যাংকগুলো, এবং সেইভাবেই কিন্তু ওনারা লাইসেন্স পেয়ে থাকেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়ে থাকেন বা রাষ্ট্রের অনুমোদন পেয়ে থাকেন। তো ওনারা সেটা ওভারলুক করে যদি কোনো গ্রাহক বা বড়োয়ার বা সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি, কাস্টমার বা গ্রাহক যদি ব্যাকওয়ার্ড সিচুয়েশনে পড়ে, তার ঋণের সুদ মওকুফের জন্য যদি কোনো দরখাস্ত করেন এবং সেটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী যদি করেন, সেই সুযোগটা যদি অ্যাভেল করার চেষ্টা করেন, সেটা অনেক সময় ওনারা অ্যাকসেপ্ট করেন না, এটাকে ওভারলুক করেন, বরং বড়োয়ারদেরকে প্রচণ্ড প্রেশারে রাখে। শুধু তাই নয়, অনেক সময় দেখা যাচ্ছে যে রিশিডিউল করার জন্য অনেকে অ্যাপ্লিকেশান করে থাকেন যে আমাকে রিশিডিউল করে দেন 5 বছরের জন্য, 4 বছরের জন্য, 10 বছরের জন্য। এই রিশিডিউল সংক্রান্ত বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে সার্কুলার দিয়ে থাকে। তো এই সার্কুলারের আলোকেই কিন্তু অনেকে রিশিডিউল চেয়ে থাকেন, ব্যাংক কিন্তু মানতে বাধ্য, এটা বাইন্ডিং তাদের উপর। তারপরেও ওনারা সেটাকে ইগনোর করে, দেখেও না দেখার ভান করে বড়োয়ারদেরকে প্রেশারে রাখে অনেক সময়,
যেটা আইন বহির্ভূত এবং ইল্লিগাল। এই যে ইনঅ্যাকশন অফ কমপ্লাইং দ্য সার্কুলার অফ বাংলাদেশ ব্যাংক, এটাকে কিন্তু চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা যায়। আমি মূল বিষয়টা এটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে যদি কোনো একটা খারাপ সিচুয়েশানে পতিত হন বা ব্যাকওয়ার্ড সিচুয়েশানে পড়েন, রিশিডিউল করার জন্য যদি দরখাস্ত দিয়ে থাকেন ব্যাংকে, অথবা ইন্টারেস্ট মওকুফের জন্য যদি দরখাস্ত দিয়ে থাকেন, অথবা অন্য যে কোনো সুবিধা বা যেটা আইন দ্বারা মোটামুটি পারমিটেড, যেটা ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট অনুসারে আপনি পেতে হকদার, এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এবং বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী আপনি পেতে পারেন, সমস্ত চিঠিপত্র সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোতে লিখিতভাবে আপনারা জমা দেওয়ার পর যদি কোনো কার্যকর পদক্ষেপ সংশ্লিষ্ট ঋণদাতা আর্থিক এবং ব্যাংক প্রতিষ্ঠান যদি না নেয় কোনো কার্যকর পদক্ষেপ, তাহলে অবশ্যই সেই চিঠিগুলোকে বা সেই চিঠিটাকে নিষ্পত্তি করার জন্য, ডিসপোজাল করার জন্য ইনঅ্যাকশন চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করে সেইটা নিষ্পত্তি করার নির্দেশনা চাইতে পারেন, রুল চাইতে পারেন, এবং অন্যান্য আদার ইন্টারিম অর্ডার আপনারা চেয়ে কিন্তু প্রতিকার পাইতে পারেন। সেই বিষয়টাই আমি আজকে আলোচনায় নিয়ে আসছি। অনেকেই চিঠি একাধিকবার দিচ্ছেন কিন্তু কোনো রেসপন্স নেই, এক পর্যায়ে নিলাম হয়ে যাচ্ছে, চাপের মুখে আছেন। ব্যাংক কিন্তু আপনাকে একেবারে ভাজা মাছের মতো করে ফেলছে। এদিকে এনআই অ্যাক্টের মামলা চলছে, একদিক দিয়ে আবার দেখা যাচ্ছে অর্থঋণের মামলা, শুধু একটাই না একাধিক এনআই অ্যাক্টের মামলা হয়। কারণ চেক নেওয়ার সময় দেখা যাচ্ছে 15, 20টা, 30টা, 40টা পর্যন্ত চেক নিয়ে যায়, এমন ঘটনাও কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে শুনি। একাধিক চেক দিয়ে যখন এরকম মামলা করা হয়, আর শুধু মামলার ডেটে আপনাদের হাজিরা দিতে দিতে ব্যবসায়ীদের অবস্থা খারাপ হয়ে যায়। ব্যবসায় নতুন করে কনসেন্ট্রেট করা খুব কষ্টসাধ্য হয়ে যায়। তো এই সমস্ত জকি ঝামেলাগুলো সামাল দেওয়ার জন্য আপনারা যারা ব্যবসা করেন এবং করবেন, প্রত্যেকেই আপনাদের ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক, প্রত্যেকেরই একটা লিগ্যাল ডিভিশন থাকা প্রয়োজন। আশা করি অনেকেরই আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, মাঝারি প্রতিষ্ঠানেরও আছে। ভবিষ্যতে যারা করবেন প্রত্যেকের একটা ইন্ডিপেন্ডেন্ট আলাদা একটা সেপারেট একটা লিগ্যাল ডিভিশন থাকা উচিত, যাতে করে এই বিষয়গুলো দেখভাল করতে পারে। ব্যক্তিগতভাবে যদি কেউ এরকম সমস্যায় পড়েন, কোম্পানিগতভাবেও যদি কেউ পড়েন আসলে ব্যবসায়িকভাবে, তাহলে অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে, যিনি আসলে মহামান্য হাইকোর্টে উকালতি করার পারমিশন প্রাপ্ত, সৎ এবং দক্ষতার সহিত আপনার মামলা পরিচালনা করতে পারবে, তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা সেই ধরনের প্রতিকার পেতে পারেন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটা একটু ডিটেইলে গেলাম এই জন্য, পারিপার্শ্বিক অবস্থাটা বোঝানোর জন্য। আসলে আমরা অনেক সময় লিটিগেন্ট পিপল বা যারা বিচারপ্রার্থী মানুষ, তাদের মনের ভিতরের যে জমে থাকা কষ্টগুলো কিন্তু আমাদের এখানে এসে অনেকেই বলে। তো এমন কখনো দেখা যায় এমন পর্যায়ে এসে বলে যখন আমাদের অনেক ক্ষেত্রেই অনেক বেশি কিছু করার থাকে না। এই জন্য যথাসময়ে পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি। সেটা যে কোনো বিজ্ঞ আইনজীবীর কাছে আপনারা গিয়ে সেই পদক্ষেপটা নেবেন বলে আশা করি, এবং আইনগত প্রতিকার পাবেন। এই পর্যন্ত আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী যে কোনো পর্বে। সেই পর্যন্ত চলুন আমরা ভালো কাজ করি, একটু সুচিন্তা করি, আমরা কুচিন্তা একটু বাদ দেই, আর পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রে একটু সুস্থ প্র্যাকটিসের অভ্যাস করি। ধন্যবাদ সবাইকে।